সুমিত্রায় তপাদার উনি হসপিটালে 4টের সময় কোনোদিন থাকে না, 2টোর পরে কোনোদিন হসপিটালে উনি থাকেন না। উনি কী করে জানেন আমার মেয়ে 4টে থেকে 8টা পর্যন্ত হসপিটালে ছিল না? তাহলে এখানেই তো আমার সন্দেহটা আরও ওনার উপর আবার বেড়ে যাচ্ছে আরও। ওনাকে আমরা প্রথম থেকেই সন্দেহ করে আসছি। এইটা এই শুনে আরো সন্দেহটা সন্দেহটা আরও বেড়ে গেল ওনার উপর। মানে আমার মেয়ের খুনের জন্য উনি দায়ী, উনি সন্দীপ ঘোষ। এরা হসপিটাল কর্তৃপক্ষ কারণ কিছুতেই তো দায় এড়াতে পারে না, কারণ আমার উনি মেয়ে করে একটা দিয়েছিল। হসপিটালে কর্মরত অবস্থায় ছিল, অন ডিউটি। সেখানে বাইরের কেউ এসে ঘটনা ঘটিয়ে গেল, হসপিটাল কর্তৃপক্ষ কিছুই জানলো না। এবং বডি দেখার পরে সুমিত্রা তপাদারেরও চরিত্রটা আমাদের অদ্ভুত লেগেছে, কারণ উনি দেহ দেখার পরে বলেছেন ওটা কম্বল দিয়ে চাপা দিতে। কম্বল দিয়ে চাপা দিলে যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে এটা কি উনি জানতেন না? টাকা লেনদেনের অনেক ব্যাপার থাকে, ব্যাপার হয় আরজি করে এই থিসিস ফিসিস নিয়ে এবং পরীক্ষায় পাশ করতে দেবো না এই সমস্ত ভয় দেখানো হয়। যেমন তারপরে ওষুধ নিয়েও অনেক শান্তনু কিছু হয়। শান্তনু সেনের মেয়েকে থ্রেট দিয়ে টাকা চেয়েছে আশিস পান্ডে। শান্তনু সেন নিজে অন রেকর্ড বলেছেন। এবং সেখানে আমার মেয়েকে টাকা চাওয়া তো কোনো ব্যাপারই না। যেদিন 9 তারিখে মারা গেছে, 8 তারিখে ও নিজের ডায়েরিতে এই কথাটা লিখেও গেছে যে আমি তার একটা প্রতিফলন তো দেখাই যাচ্ছে যে সুমিত্রা তপাদার এবং আরজি সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি আমার মেয়ের খুনের ব্যাপার আমরা তো প্রথম থেকেই দায়ী করে আসছি চেস্ট মেডিসিনকে। এবং চেস্ট মেডিসিনে আরও একটা মানে কথা বলছি, যে দেওয়ালটা পাশের বাথরুমটা ভাঙা হয়েছে, চেস্ট মেডিসিনের যে পিজিটিরা আছে সবাই মিলে অনুমোদন দিয়েছেন, সই করেছেন, তবেই কিন্তু এই দেওয়ালটা ভাঙা হয়েছে। তাদের এত কী ইন্টারেস্ট ছিল যে ওটা দেওয়ালটা ভাঙতে হবে? চেস্ট মেডিসিনকে সবাই, চেস্ট মেডিসিনের যারা যারা উপস্থিত সবাইকে আমরা সন্দেহ তালিকায় রেখেছি। হসপিটালে কিছুদিন আগে একটা পেশেন্ট মারা গেছিল, সেটা ওষুধের জন্যই মারা গেছিল। এবং এবং সুমিত্রা সুমিত্রা তপাদারের তপাদার দায়িত্বেই সেটা, মানে ওই ওষুধটা প্রয়োগ করা হয়েছিল পেশেন্টকে। এটা তার জন্য বাড়িতে এসে মেডিকেল বলেছিল, বোর্ড, তার জন্য মেডিকেল বোর্ড বোর্ড বসেছিল। ওর ওষুধ গায়ে র্যাশ বেরিয়ে পেশেন্টটা 3 দিন পরে মারাই গেছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 68 জনের উপস্থিতি, সেখানে শুধু সঞ্জয় রায়কেই চেনা গেছে। এটা একটা অদ্ভুত ধরনের আমাদের লেগেছে। এটা আমরা রিপোর্ট আসার আগেই বলেছি যে একটা মৃতদেহ, তার মাথায় হাতটা এরকম মানে ঘুমিয়ে আছে, তার চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তার এখানে হাত দিয়ে দেখেছি আমি, এখানে হাড়টাও হয়তো ভাঙা ছিল, তার মাথার কাছে জলের বোতল, তার ল্যাপটপ, মোবাইল, ব্যাগ সব সুন্দরভাবে সাজানো। জুতোটাও মনে হয় সবেমাত্র সে জুতো খুলে ওখানে গিয়ে শুয়ে আছে এমন অবস্থায় ছিল। সব পরিপাটি দেখে মনে হয়েছে ওখানে ক্রাইম কিছুই ঘটেনি, ঘটনা অন্য জায়গায় ঘটেছে। এটা সিএফএসএল রিপোর্টেও আছে, কিন্তু সিএফএসএল রিপোর্ট ওটা সিবিআইও মানতে চাইছে না, কেন জানি না। আমার তো এখন মনে হয় যে পার্টিটাও যে ওকে খুন করবে, তার কোনো আওয়াজ টাওয়াজ কানে যাবে না, ওই জন্যই হয়তো পার্টিটা হচ্ছিল, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ওনারা টোটালি সিবিআর পক্ষ নিয়ে কাজ করেছেন। কেন কোন উদ্দেশ্যে সেটা ওনারাই ভালো বলতে পারবেন, এটা আমরা জানি না। তাহলে মোটামুটি আপনারা যেটা বলেন সেই হিসেবে কিন্তু মানে একটা ভয়ঙ্কর অভিযোগ বৃন্দা গ্রোভারের এগেনস্টে চলে যায় যে তিনি কোনোভাবে করাপ্টেড। অবশ্যই একদম অবশ্যই। corrupted। এরা সবাই ছিল, এদেরও সবাইকে তদন্তের আওতায় আনলে তারা সেখানে কি করছিল? ওদেরও তো ওখানে থাকার কথা নয়। সেদিন একটা ডেড বডি পাওয়া গেছে, সেখানে বাইরের এত লোক কেন থাকবে যেখানে মা বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছে না? সেখানে বাইরের এত লোক প্রেজেন্সিতে তথ্য প্রমাণ সব লোপাটি হয়েছে। আমরা ভেবেছিলাম মানে পুলিশ তথ্য জোগাড় করছে, তথ্য জোগাড়ের বদলে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তারপরে বাকি ছিল বডিটা এভিডেন্স, সেটাও আমাকে দিয়ে জোর করে সাইন করিয়ে নিয়ে, ওর বাবাও ছিল না সেখানে, ঘুরেই দেখি আর ডেড বডি নেই। আমাদের কাছে হ্যান্ড ওভার করার নামে যেহেতু সাইন হয়ে গেছে, এখানকার এমএলএ এবং কমিশনার আমাদের কমিশনার সোমনাথ দে, 17 নম্বর ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে এবং আমাদের এমএলএ নির্মল ঘোষ, এবং ওনারা আমার মিলে প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, এদের 3জনের তৎপরতায় ডেড সেদিন বডি নিয়ে আসা হয়েছে। এবং তখন আমরা মেয়ের ডেড বডি না দেখতে পেয়ে টালা থানায় চলে যাই। এটা বলতে হবে সবাইকে, মানে অনেকে জানে না ব্যাপারটা। দরজা আমাদের গাড়ির ড্রাইভারকে নামিয়ে দেওয়া হলো গাড়ি থেকে। কর্ম বলতে ওই শুধু মুখে আমি আগুনটাই দিয়েছি, এটাই যেটুক করে। প্রিয়কর্ম যেটুক করা সম্ভব করে সঙ্গে সঙ্গে চুল্লিতে ঢুকিয়ে দিলে ব্যাস, সব পুলিশের কাজ শেষ। পুলিশের কাজও শেষ। তখন এবং আমাদের নেতাদের- লোকাল এমএলএ, তখন আমাদের এই এক্স যে সঞ্জীব কমিশনার মুখার্জির পিঠ সঞ্জীব চাপড়ে মুখার্জির বাহবা পিঠ দিচ্ছেন। চাপড়ে ওয়েল ডান বয় এগুলো বলছিলেন। তাহলে কি এটা এমন থেকে কি জিত করে প্রমাণ জয় করে হয়? নিয়েছে? এটা থেকে প্রমাণ হয় না যে ওনার কাছে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা উনি সঠিকভাবে পালন করেছেন। এখানে কোনো কি গেম হচ্ছিল যে ওয়েল ডান বয় বলছেন? মুখ্যমন্ত্রীর কথাই আমাদের রাজ্যটা চলে, মুখ্যমন্ত্রী যা চাইবেন তাই হবে। তার মানে আমার মেয়েটার যে মৃত্যু হয়েছে তা মুখ্যমন্ত্রীর কথাতেই হয়েছে, ওনার কথাতেই সেটা স্পষ্ট। এবং রাত্রি 2টো পর্যন্ত উনি সেদিন 9 তারিখ রাত্রি 2টো পর্যন্ত এই ব্যাপারটা মনিটর করেছেন।
এবং সিপির সঙ্গে অনেকবার কথা বলেছেন, এবং উনি যতক্ষণ আমাদের সঙ্গে না কথা বলেছেন, সিপির সঙ্গে কথা না বলেছেন, আমাদের সঙ্গে কথা না আমরা যতক্ষণ কথা না বলেছি, ততক্ষণ আমাদের মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি। এমন কি কখনো আপনাদের সাথে হয়েছে যে পরের মেয়ে নিজের হলো বা পরের ছেলে নিজের হলো? হয়তো এরকমভাবে ভেবে থাকতে পারেন যে ওর ছেলে তো আমারই ছেলে, ওর মেয়ে তো আমারই মেয়ে, কিন্তু একটা গোটা দেশের সবার মেয়ে একজন, এমনটা কি হয়েছে এর আগে? এমনটা কি কখনো দেখেছেন যে একটা মাত্র মেয়ে বা একটা মাত্র সন্তানের জন্য, একটা বোনের জন্য, একটা দিদির জন্য গোটা শহর রাত জেগেছে, গোটা শহর রাস্তায় নেমেছে? প্রচণ্ড গরমে, সেপ্টেম্বর মাসের ভয়ঙ্কর গরমে বাঙালি যখন অফিস থেকে ফিরে বাড়িতে এসি রুমে বসে টিভি দেখবার কথা, তারা তা করেননি। অফিস থেকে নেমে ক্লান্ত শরীরে তারা দাঁড়িয়েছেন মিছিলে, এবং তাদের মুখে স্লোগান সবাই জানেন। গত 5 মাস ধরে এই স্লোগানগুলো সবার মুখস্থ হয়ে গেছে, ছোট বাচ্চাদেরকেও আমরা বলতে শুনেছি, জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার রক্তচোখ আধার রাতের মশাল হোক। কিন্তু এই তিলোত্তমা, যাদের আত্মজা, যাদের সন্তান, আজ তারা খুব গর্বিত যে তার মেয়েকে নিয়ে গোটা দেশ ভেবেছে, গোটা দেশের মেয়ে হয়ে উঠেছে সে, কিন্তু সেই মা বাবা যাদের ঘরে আর এখন আলো জ্বলে না, তাদের সঙ্গে আজ আমরা কথা বলতে এসেছি। অত্যন্ত যন্ত্রণাদায়ক মুহূর্ত আমার জন্য এবং সেই মা বাবার জন্য, এবং একজন মহিলা হয়ে, একজন নারী হয়ে আমি অত্যন্ত কষ্ট পেয়েছিলাম যখন দেখেছিলাম যে তিলোত্তমার কি অবস্থা, তার শরীরের সঙ্গে, তার মনের সঙ্গে তো বটেই, মনের খোঁজ কজন রাখে, কিন্তু শরীরের সাথে কি যন্ত্রণাদায়ক অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা সবাই দেখেছি। আমরা শোকে পাথর হয়ে গেছি, এবং তারপরেই সেই শোক দ্রোহ হয়ে কলকাতা শহরের বুকে আছড়ে পড়েছে, সারা দেশ জুড়ে আছড়ে পড়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, যার সঙ্গে চিরকালের বৈরিতা আমাদের, তারা পর্যন্ত অভয়ার হয়ে বলেছে, সেখানকার মেডিকেল অ্যাসোসিয়েশন পর্যন্ত অভয়ার হয়ে অভয়াকে সাপোর্ট করেছে এবং আমাদের এই লড়াইকে সাপোর্ট করেছে। আমরা মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে একটাই লক্ষ্য নিয়ে লড়ে যাচ্ছি, আমাদের অভয়া, আমাদের তিলোত্তমা, আমাদের সন্তান, আমাদের বোন, আমাদের দিদি, সে বিচার পাক। এবং এই বিচারের জন্য সবথেকে বেশি যারা সমস্যায় পড়ছেন, সবথেকে বেশি যারা কষ্ট পোহাচ্ছেন, ভাঙা হৃদয় নিয়েও তারা কিন্তু সেই কষ্টের সঙ্গে দাঁতে দাঁত চিপে লড়ে যাচ্ছেন, এবং তারা হলেন অভয়ার মা এবং বাবা। আমরা আজকে রয়েছি তাদেরই সামনে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এবং শুরুতেই আমরা আপনাদের কাছে একটাই প্রশ্ন, মানে প্রথমেই বলতে চাই, অ্যাপোলোজাইজ করতে চাই যে এই দিনটা কোনো মা বাবা দেখতে চায় না, কিন্তু আপনাদেরকে না চাইতেও দেখতে হলো। আমরা শুনেছিলাম অভয়ার বিয়ে ঠিক হয়েছিল, সামনেই ওর বিয়ে ছিল। কবে ছিল, কবে ঠিক হয়েছিল বিয়ে? নভেম্বর মাসে আমরা ঠিক করেছিলাম। ওর যেহেতু সেপ্টেম্বর মাসে ওর এমডির পরীক্ষাটা হয়ে যাবে, তারপর নভেম্বর মাসে আমরা ওর বিয়ের অ্যারেঞ্জমেন্ট, ডেটটা ফাইনাল হয়েছিল না, এমনি মাসটা ফাইনাল হয়েছিল। ওইসব ভেবে ওইসব এখন অতীত হয়ে গেছে আমাদের জীবনে। আমাদের একমাত্র মেয়ে, তার স্বপ্নটাই চলে গেছে, তার স্বপ্ন নিয়েই আমরা বেঁচেছিলাম, আমাদেরও সবই চলে গেছে। এখন শুধু মেয়ের বিচারের অপেক্ষায় আমরা লড়াই করে যাচ্ছি, এবং যতদিন হয়তো বাঁচবো মেয়ের জন্যই বেঁচে থাকবো, মেয়ের বিচারের জন্যই বেঁচে থাকবো। আচ্ছা, এই ঘটনার যে 2 মাস আগে অভয়ার মুখে কি কোনো রকম কাটা ছেঁড়ার দাগ, ঠোঁটের পাশে কোনো মানে চিড়ে যাওয়ার দাগ, বা মুখে কোনো রকম আঁচড়ের দাগ, এরকম কিছু আপনারা দেখেছিলেন? কারণ সঞ্জয়ের আইনজীবী তিনি বলছেন যে অভয়ার যিনি ইনচার্জ ছিলেন, তিনি সুমিত রয় তপাদার, ডক্টর সুমিত রয় তপাদার, তিনি নাকি এই কথা বলেছেন যে ওর নাকি মুখে এরকম কাটা ছেঁড়ার দাগ ছিল। 5 মাস আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই আরজি করতে বেরিয়ে বিটি রোডে ওঠার মুখে, সেটার জন্য ঠোঁটে দাগ লেগে 5 মাস আগে, 5 মাস আগের ক্ষত দাগ ছিল না, সেটার জন্য ও সবসময় ট্রিটমেন্ট করে। আর দাঁত যেহেতু ওর ব্লিচ করা ছিল, তাই একটু দাঁতে চোট পেয়েছিল, বাইক থেকে পড়ে গিয়ে সেদিন খুব কষ্ট পেয়েছিল, ব্যথা পেয়েছিল। এবং আমরা গিয়ে ওকে ওর গাড়ি করে নিয়ে বাড়িতে চলে আসি। তখন ওর গাড়ি ছিল না, তার কয়েকদিন পরেই ওর গাড়ি কিনেছে। তিনি নাকি বলেছেন, সুমিত রয় তপাদার, তিনি বলছেন যে যেদিনকে ঘটনাটা ঘটেছিল 8 তারিখ, সেদিনকে নাকি বিকেল 4টের সময় অভয়ার খোঁজ করা হয়েছিল, কোনো কারণে কোনো পেশেন্টকে অ্যাটেন্ড করার জন্য অভয়ার খোঁজ করা হয়েছিল, কিন্তু ওকে নাকি তখন পাওয়া যায়নি, ও নাকি একেবারে গায়েব ছিল। এবং
বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত ও একেবারে গায়েব ছিল। এবং কিন্তু আমরা মোটামুটি যা জানতে পেরেছি বা আপনাদের আশপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, ও কিন্তু খুব একটা বেশি বারমুখো মেয়ে ছিল না। ও যদি ঘরেও থাকতো, যা প্রতিবেশীরা বলছেন যে ওরা ঘরেই থাকতো, বেশিরভাগ পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতো, সেখানে এতক্ষণ সময় গায়েব ছিল এ সম্বন্ধে আপনারা কিছু জানেন? বিকেলে 5টার সময় ও যখন প্রথম মানে বাড়ির থেকে যেটুকু খাবার খেয়ে গেছিলো, আর সেদিনও আমার কাছে বায়না করেছিল, বৃহস্পতিবারের নাইট ডিউটি, আমি টিফিন বানিয়ে দেই না, কিন্তু সেদিন রাতে বলেছিল মা তুমি টিফিন বানিয়ে দেবে। আমি বললাম ঠান্ডা হয়ে যাবে, ওখান থেকে কিনে খাস ভালো খাবার, না ওখানে ভালো পাওয়া যায় না, তুমি টিফিন বানিয়ে দেবে, এরকম বায়না করেছিল। তো আমি টিফিন বানিয়ে দিয়েছিলাম। তো ও 5টার সময় সেদিন টিফিনটা খেতে খেতে আমাকে ফোন করেছিল। তখন তো ও হসপিটালেই ছিল, হসপিটালে টিফিন খাচ্ছিল, এবং তখন আরেকটা ছেলের সঙ্গেও ফোনে কথা বলছিল। আমার সঙ্গে কথা বলাকালীন তাকে বলছিল দেখ আমার বাড়ির খাবার আছে একটু, তোরও তো খাওয়া হয়নি, তুই এটা খেয়ে নে। তাহলে সেটা কি, তাহলে এটা ফোনে কল রেকর্ডও আছে আমার। আচ্ছা, অভয়া কি কোনো হোস্টেলে থাকতো? মানে মানে প্রত্যেক দিন বাড়ি থেকে যাতায়াত করতো, নাকি ওখানে হোস্টেল রুম নেওয়া ছিল? হোস্টেল রুম ছিল, ফার্স্ট ইয়ারে থাকতো মানে যেদিন বেশি রাত হয়ে যেত সেদিন হোস্টেলে থাকতো, কিন্তু গাড়ি কেনার পরে আর কোনো দিন হোস্টেলে থাকেনি। এই গাড়ি কিনেছে কবে তাহলে? এপ্রিলের 20 তারিখ। এপ্রিলের 20 তারিখ অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তারপরে ওই রাস্তাটা দেখলেও ভয় পেত। তখন ওর বাবা বলল তুই কিছু টাকা দে, আমি কিছু টাকা দিই, মিলিয়ে গাড়িটা কিনে ফেল, তাহলে তোর রাস্তায় যাতায়াতটা একটু কষ্ট কম হবে। হোস্টেলে মানে যখন থাকতো না, মানে রাত্রে হোস্টেলটা নেওয়া ছিল যদি থাকতে হয়, তাই তো? ফার্স্ট ইয়ারে থাকতে হতো, ফার্স্ট ইয়ারে ডিউটি মানে এত দেরি হয়ে যেত, তখন বাড়ি আসার টাইম পেত না, থাকতে হতো। তখন যেদিন বেশি রাত হয়ে যেত সেদিন ও হোস্টেলে থাকতো, হোস্টেল নেওয়া ছিল। এই যে সঞ্জয়, তার আইনজীবী বলছে যে সঞ্জয় নাকি নিজে থেকে যায়নি, তাকে ফোন করে ডেকেছিলেন অনুপ দত্ত, এবং সঞ্জয় নাকি গিয়ে যেখানে সেমিনার রুম তার বাঁ দিকে মেল ওয়ার্ডে উনি গেছিলেন, মানে সঞ্জয় গেছিল। কারণ হচ্ছে ওখানে নাকি যে কলকাতা পুলিশেরই বিভিন্ন লোকজন থাকে, মানে তাদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদের লোকজন কেউ হয়তো ভর্তি ছিল, তাদেরকে দেখবার জন্য সঞ্জয় শুধু এখানেই যায় না, বিভিন্ন মেডিকেল কলেজে এরকম দেখাশোনার জন্য যায়, এবং সেই কারণেই গেছিল। এবং সিসিটিভি ফুটেজে নাকি পরিষ্কার করে দেখা যাচ্ছে না যে সঞ্জয় বাঁদিকে মেল ওয়ার্ডে ঢুকেছিল নাকি সেমিনার রুমে ঢুকেছিল। এটা আমি বলছি, বড় স্ক্রিনে কোর্টের মধ্যে আমরা দেখেছি সঞ্জয় ডান দিকেই সেমিনার রুমের দিকেই গেছিল। এটা উনি মিথ্যে কথা বলেছেন। এবং এই সুমিত্রা তপাদারকে আমরা প্রথম থেকে সন্দেহজনকভাবে দেখছি, কিন্তু উনি যে আপনি যে ইনফরমেশনটা দিলেন, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল না। এটা তো আরও সন্দেহজনক, ওনার উপর আমাদের সন্দেহটা আরও বাড়িয়ে দিল যে 4টে থেকে 8টা পর্যন্ত উনিই তো হসপিটালে ছিলেন না, উনি কী করে জানলেন? 4টে থেকে 8টা উনি হসপিটালে ছিলেন না, উনি কী করে জানলেন যে আমার মেয়ে হসপিটালে ছিল কি না? সুমিত্রা তপাদার উনি হসপিটালে 4টের সময় কোনো দিন থাকে না, 2টোর পরে কোনো দিন হসপিটালে উনি থাকেন না। উনি কী করে জানলেন আমার মেয়ে 4টে থেকে 8টা পর্যন্ত হসপিটালে ছিল না? তাহলে এখানেই তো আমার সন্দেহটা আরও ওনার উপর আবার বেড়ে যাচ্ছে। আরও 5টার সময় যে মেয়ে হসপিটাল থেকে আমাকে খেতে খেতে 5টার ফোন সময় করলো, ফোন করেছিল, 8টার সময়ও আমাকে ফোন ফোন করেছে, করেছে যে 8টার সময়ও সে হসপিটালে, আমি কি এখন কি শুয়ে আছিস, এবং তার বললো হ্যাঁ মা তার আমি যে এখন একটু শুয়ে আছি। কলিগরাও তার প্রমাণ দিয়েছে যে যে আমার মেয়ের সঙ্গে তার অন্য কলিগরা যারা ডিউটিতে ছিল তারা বলেছে যে আমি আর ছিলাম হসপিটালে। কিন্তু উনি এটা মিথ্যা কথা বলছেন কেন? ওনাকে আমরা প্রথম থেকেই সন্দেহ করে আসছি। এইটা শুনে আরো সন্দেহটা বেড়ে গেল ওনার উপর, মানে আমার মেয়ের খুনের জন্য উনি দায়ী। উনি, সন্দীপ ঘোষ, এরা হসপিটাল কর্তৃপক্ষ কিছুতেই তো দায় এড়াতে পারে না, কারণ আমার মেয়ে একটা হসপিটালে কর্মরত অবস্থায় ছিল, অন ডিউটি, সেখানে বাইরের কেউ এসে ঘটনা ঘটিয়ে গেল, হসপিটাল কর্তৃপক্ষ কিছুই জানলো না। এবং বডি দেখার পরে সুমিত্রা তপাদারেরও চরিত্রটা আমাদের অদ্ভুত লেগেছে, কারণ উনি দেহ দেখার পরে বলেছেন ওটা কম্বল দিয়ে চাপা দিতে। কম্বল দিয়ে চাপা দিলে যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে এটা কি উনি জানতেন না? উনি তো জেনে শুনেই এটা করেছেন। এবং আজ পর্যন্ত সুমিত্রা তপাদার আমাদের সঙ্গে সেদিন তো আসেনি সামনে, এবং আজ পর্যন্ত কোনো রকম ফোনেও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। না, কিন্তু একটা বিষয় যেটা খুব মানে সন্দেহজনক, যে শুধুমাত্র একটা থিসিস সাবমিট করতে দেওয়া হলো না, বা সেই নিয়ে মানে অশান্তি বা কথা কাটাকাটির জেরে একটা মানুষকে খুন করে দিতে পারে, এমনটা হতে পারে না। এখানে টাকা লেনদেনের অনেক ব্যাপার থাকে, ব্যাপার হয় আরজি করে এই থিসিস নিয়ে, এবং পরীক্ষায় পাশ করতে দেবো না এই সমস্ত ভয় দেখানো হয়। যেমন তারপরে ওষুধ নিয়েও অনেক কিছু হয়। শান্তনু সেনের মেয়েকে থ্রেট দিয়ে টাকা চেয়েছে আশিস পান্ডে, শান্তনু সেন নিজে অন রেকর্ড বলেছেন। এবং সেখানে আমার মেয়েকে টাকা চাওয়া তো কোনো ব্যাপারই না। শান্তনু সেনের মেয়েকে যদি যারা ফোন করে টাকা চাইতে পারে, তা সেখানে আমার মেয়েকে যে টাকা, কোনো রকম এই সমস্ত টাকা পয়সার ব্যাপার ছিল না। আমার মেয়ের একটা লক্ষ্য ছিল যে গোল্ড মেডেল পেতে হবে,
এবং 8 তারিখ যেদিন 9 তারিখে মারা গেছে, 8 তারিখে ও নিজের ডায়েরিতে এই কথাটা লিখেও গেছে যে আমি মানে ফাইনালে গোল্ড মেডেল আমাকে পেতেই হবে। এটার একটা প্রতিফলন তো দেখাই যাচ্ছে যে সুমিত রায় তপাদার এবং আর জি সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি আমার মেয়ের খুনের ব্যাপারে আমরা তো প্রথম থেকেই দায়ী করে আসছি চেস্ট মেডিসিনকে। এবং চেস্ট মেডিসিনে আরও একটা মানে কথা বলছি, যে দেওয়ালটা পাশের বাথরুমটা ভাঙা হয়েছে, চেস্ট মেডিসিনের যে পিজিটিরা আছেন সবাই মিলে অনুমোদন দিয়েছেন, সই করেছেন, তবেই কিন্তু এই দেওয়ালটা ভাঙা হয়েছে। তাদের এত কী ইন্টারেস্ট ছিল যে ওটা দেওয়ালটা ভাঙতে হবে? চেস্ট মেডিসিনকে সবাই, চেস্ট মেডিসিনের যারা যারা উপস্থিত সবাইকে আমরা সন্দেহ তালিকায় রেখেছি। আচ্ছা, মানে তাহলে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে যে আপনাদের মেয়ে তাহলে ডায়েরি মেনটেন করতো, তিনি ডায়েরি মেনটেন করতেন। ডায়েরিতে পরের দিন ও কি কাজ করবে সেটা আগের দিন রাতে পরিকল্পনা সমস্ত সব লিখে রাখতো। আমরা কিন্তু সেদিন ওখানে সিজার লিস্ট যখন হচ্ছিল, পুলিশ একটা পেজ দেখিয়ে আমাকে বলল, দেখুন তো এটা আপনার মেয়ের হাতের লেখা নাকি? তখন আমি দেখলাম ওরই হাতের লেখা, এবং দেখলাম ওখানে অনেক কিছু লেখা ছিল, আরও 2-3টে পেজও ছেঁড়া ছিল। কিন্তু ওই পেজটা আমি দেখলাম লেখা ছিল যে পরের দিন আমি কোন চেম্বারে বসবো, এমডিতে গোল্ড মেডেল আমাকে পেতেই হবে, বিয়ে ভালোভাবে করতে হবে, মা বাবাকে ভালো রাখতে হবে, স্কিন কেয়ার করতে হবে, এগুলো লেখা ছিল। আমরা কিন্তু প্রায়ই দেখি যে কোনো মানে সিনেমা টিনেমাতেও দেখি যে এরকম ধরনের যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ডাক্তারি পড়ছে, যারা এরকম হায়ার স্টাডি এরকম মানে খুব কঠিন পড়াশুনোগুলো করেন, তারা ডায়েরি মেনটেন করেন বা তারা এরকম নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা দেয়ালে আটকে রাখা এগুলো করেন। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের মেয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর কি কোনো আভাস কোথাও ডায়েরিতে মানে দিয়েছিল কি দেয়নি? ডায়েরিতে আমরা পাইনি এরকম, মানে সিবিআইয়ের কাছে ডায়েরি আছে, সেদিন রাত্রে কিছু লিখেছিল কিনা সেটা সিবিআই বলতে পারে। আমরা ডায়েরিটা তো এখনো আমরা পাইনি, ডায়েরিটা আমরা দেখতে পারিনি। আর বাড়ির কোনো ডায়েরি আমি খুঁজেছি, কিছুই লেখা নেই। বাড়ির ডায়েরি যে সমস্ত পুরনো ডায়েরি আছে ওর মধ্যে কোনো কিছু লেখা। কিন্তু হসপিটালে কিছুদিন আগে একটা পেশেন্ট মারা গেছিল, সেটা ওষুধের জন্যই মারা গেছিল, এবং সুমিত রায় তপাদারের দায়িত্বেই সেটা, মানে ওই ওষুধটা প্রয়োগ করা হয়েছিল পেশেন্টকে, এটা বাড়িতে এসে বলেছিল। মেডিকেল বোর্ড বসেছিল, ওর ওষুধ গায়ে র্যাশ বেরিয়ে পেশেন্টটা 3 দিন পরে মারাই গেছিল। আচ্ছা, আপনাদের মানে ডায়েরি তো মানুষ মনে যেটা ভাবছে সেটা খাতায় লিখে রাখা, কিন্তু মনের সঙ্গে তো মেয়ের মনের সঙ্গে তো মায়ের অনেকটা বেশি কানেকশন থাকে। সেখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে এমন কোনো কথা বলেছিল, এমন কোনো টেনশন, দুঃখ যে তার থেকে আপনি ভাবতে পারেন যে এরকম একটা বড় ঘটনা কিছু আসতে পারে? মানে আমাদের মায়েরা যেমন বলে থাকে তুই কিন্তু সাবধানে থাকিস, এসবের মধ্যে ঢুকিস না, সেরকম আপনাকে কি এরকম কিছু বলেছিল যাতে আপনার মনে হয়েছে যে ওর কিন্তু সাবধানে থাকা উচিত, এরকম কিছু? আমার মেয়ে নিজে সাবধানে থাকতো এবং আমাদেরই বরং বেশি সাবধানে রাখার চেষ্টা করতো। সেইখানে দাঁড়িয়ে আমার কোনোদিন ওর সাবধানে থাকি সেটা বলতে হতো না, কারণ ও কিছু দেখলে সেখান থেকে পেছনে পিছিয়ে আসবো। ওর লক্ষ্যই ছিল পড়াশোনা আমি করব যে কোনোভাবে, আমি কোনো কিছুতে, ওকে যদি কেউ ঝগড়াও করতো ও সেটাতে অ্যান্সার দিত না, উল্টে বাড়িতে এসে আমাকে বলতো, মা আমি তো ওরকম নই, আমাকে ওটা বললে আমার কি যায় আসে বলো। এরকমই আমার মেয়ে। সিএফএসএল রিপোর্টের ভিত্তিতে দেখা যাচ্ছে যে আরও অনেকের উপস্থিতি পাওয়ার পরেও সেখানে সেই রিপোর্টের ভিত্তিতে মানা যাবে না, রিপোর্ট মানা যাবে না, এমন কথা কিন্তু জাজ বলেছেন। অথচ সঞ্জয়ের বেলায় ডিএনএ ম্যাচিং হয়ে গেছে এমন কথা বলে সঞ্জয়কে সাজা দিচ্ছেন কেন? এমন আইনজীবী, সঞ্জয়ের আইনজীবী প্রশ্ন তুলছেন, কি বলবেন এই বিষয়ে? এটা তো আমাদেরও কোশ্চেন যে সিবিআই শুধু, আমার মনে হয়েছে প্রথমে অঙ্কের উত্তরটা জেনেছে, উত্তরটা সঞ্জয় রায়, তাই ওকে গ্রেপ্তার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 68 জনের উপস্থিতি, সেখানে শুধু সঞ্জয় রায়কেই চেনা গেছে। এটা একটা অদ্ভুত ধরনের আমাদের লেগেছে। তারপর এমআইএমবি রিপোর্টে দেখা গেছে যে আমরা যেভাবে মেয়েকে দেখেছি গিয়ে, মানে একটা ঘটনা, একটা ধস্তাধস্তি, এইরকম খুন ধর্ষণ, সেখানে যে একটা ক্রাইম ঘটে গেছে তার কোনো চিহ্ন ওখানে ছিল না। এটা আমরা রিপোর্ট আসার আগেই বলেছি যে একটা মৃতদেহ, তার মাথায় হাতটা এরকম মানে ঘুমিয়ে আছে, তার চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তার এখানে হাত দিয়ে দেখেছি আমি, এখানে হাড়টাও হয়তো ভাঙা ছিল, তার মাথার কাছে জলের বোতল, তার ল্যাপটপ, মোবাইল, ব্যাগ সব সুন্দরভাবে সাজানো, জুতোটাও মনে হয় সবে মাত্র সে জুতো খুলে ওখানে গিয়ে শুয়ে আছে এমন অবস্থায় ছিল।
সব পরিপাটি দেখে মনে হয়েছে ওখানে ক্রাইম কিছুই ঘটেনি, ঘটনা অন্য জায়গায় ঘটেছে। এটা সিএফএসএল রিপোর্টেও আছে, কিন্তু সিএফএসএল রিপোর্ট ওটা সিবিআইও মানতে চাইছে না, কেন জানি না। আচ্ছা, এই ডিপার্টমেন্টাল হ্যারাসমেন্ট যেটা হয়েছে সেটা ওকে কেন সহ্য করতে হচ্ছিল? মানে ওর বন্ধু বান্ধবরাও কি এই বিষয়টা সহ্য করতো? ওকে একটু ডিউটিটা বেশি দেওয়া হতো। এটা আমি ভাবতাম আমার মেয়ে তো কাজ করতে ভালোবাসে, সেটাই হয়তো ও আমাকেও বলতো, যারা হয়তো আউটডোর ডিউটি আছে ওকে একটু করে দে না, ও হ্যাঁ করে দেবো এরকম বলতো। এটা আমি বলতাম তুই কেন ছুটি পাস না, ওরা কেন ছুটি পায়, থাক গিয়ে মা আমার তো কাজ শেখা দরকার, এটা আমাকে বলতো। একটু করে দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেদিন রাত্রে তো ওদের ওখানে রিইউনিয়ন হচ্ছিল, পার্টি হচ্ছিল রীতিমতো হসপিটালের মধ্যে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে ওই পার্টির মধ্যে থেকে কেউ এসে ওর কোনো ক্ষতি করে দিয়ে গেছে? সন্দেহ আছেই, সে তো এই সন্দেহ তো আছেই, প্রচুর। সেটা কিন্তু সন্দেহ। এগুলো বের করবে, আমরা ক্লুগুলো সিবিআই কে দিয়েছি, সিবিআই বের করার দায়িত্ব সিবিআই কাজ করেনি। সেই আমার জন্য তো এখন মনে হয় যে পার্টিটাও যে ওকে খুন করবে, তার কোনো আওয়াজ টাওয়াজ কানে যাবে না, ওই জন্যই হয়তো পার্টিটা হচ্ছিল, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল পার্টিটা। এটা পুরো পরিকল্পিত, আমার মেয়েকে যে মারা হয়েছে পুরো পরিকল্পিত। আমরা প্রথমে মনে ভেবেছিলাম যে এটা হঠাৎ হয়ে গেছে, কিন্তু হঠাৎ হয়নি, 9:30 ওরা ওটা পুরো পরিকল্পিত প্ল্যান ছিল আমার মেয়ের মৃত্যু। ওরা প্ল্যানই করে রেখেছিল 9:30 আমরা আবিষ্কার করবো, তার আগে আমরা দেখবো না বা কোনো কথা বলবো না। আমার যে একটা অন ডিউটি ডাক্তার, যে এক একদিন রাত্রিবেলায় বলে আমি ঘুমাতেই পারিনি বাপি, সে 8টা 7:30 8টার সময় আমি ফোন করলে আমি হয়তো বেরিয়ে যাচ্ছি, ফোন করে দেখি কি করছে, বাপি এখনই ফোনটা করলে, এইমাত্র একটু ঘুমিয়েছি, ফোনটা এখনই করলে। আর সেদিন 6-7 ঘন্টা ধরে কারোরই প্রয়োজন পড়লো না, আর ঠিক 9:30টাই টাইমটা ঠিক করা হলো যে আমার মেয়ের দেহ আবিষ্কার করা হবে। মানে সেখানে অর্ক সেনের যে বক্তব্য এবং গোলাম আজমের বক্তব্যগুলো মানে মিলানো যাচ্ছে না আর কি। কিন্তু সিবিআই বা সঞ্জয়কে পুলিশ দাঁড় করিয়ে সবাই প্রথমে কি আমরা 4জন এখানে আছি, একজনের কিছু ঘটনা 4জনকে আগে জেরা করবে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ। না পুলিশ না সিবিআই কেউ এখনো এটা করে উঠতে পারেনি, করছে না, ইচ্ছাকৃতভাবে করছে না। আচ্ছা, এই যে সঞ্জয়কে যাবজ্জীবন দেওয়া হলো, তার সঙ্গে জরিমানা করা হলো, এবং এরপরে সঞ্জয়ের কি প্রতিক্রিয়া আপনারা দেখলেন? আপনারা তো ছিলেন সেখানে, আপনারা সঞ্জয়কে প্রত্যেকদিন যখন দেখেছেন বা এরকম ভয়ঙ্কর সাজা দেওয়া হচ্ছে তখন তার কি প্রতিক্রিয়া দেখলেন? নর্মাল কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি সেরকম। প্রতিক্রিয়া নেই, না, কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি ওর মধ্যে। প্রতিক্রিয়ার প্রতিফলন আমাদের চোখে পড়েনি। আচ্ছা, এই যে সঞ্জয়কে যাবজ্জীবন দেওয়া হলো এবং তার সঙ্গে ওর জরিমানা করা হলো, এই বিষয়টার বিরুদ্ধে মানে এটাকে অপোজ করে কিন্তু সিবিআই এবং রাজ্য সরকার দুজনেই ফাঁসির জন্য উচ্চ আদালতে মামলা করছে, কি বলবেন? এটা আমাদের একটু আশ্চর্য লাগছে, কারণ আমরা এখনো যে মানে রায়ের কপি পুরোটা যে পড়ে ফেলেছি তার সে নয়, এবং আমাদের উকিলরাও পড়ে বিশ্লেষণ করে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আর রাজ্য সরকার 10 ঘন্টার মধ্যে সমস্ত রায়ের কপিগুলো পড়লো এবং কি সিদ্ধান্ত নিয়েছেন জজ সাহেব, না ওনারা বলছেন যে রাজ্য সরকার বলছে যে আমরা যদি আমাদের কাছে ব্যাপারটা থাকতো আমরা ফাঁসি দেওয়াতামই। তার মানে কি ওনারা জোর করে কি লোকের ফাঁসি করান? মানে আদালতের উপরে ওদের বিশ্বাস নেই বা আদালতে ভরসা করেন না। আমরা আদালতকে ভরসা করেছি এবং আদালত আমাদের ভরসার পূর্ণ মর্যাদা দিয়েছে। ওনার যা ক্ষমতা ছিল এবং সমস্ত তথ্য প্রমাণ দেখে উনি মনে করেছেন সঞ্জয়কে যাবজ্জীবন দেওয়া উচিত, তাই উনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আচ্ছা, এই বিষয়ে আরেকটাও কিন্তু প্রশ্ন উঠে আসে যে সুপ্রিম কোর্টে পরপর আপনাদের তরফ থেকে যারা লড়ছিলেন, সেই সমস্ত যেমন বৃন্দা গ্রোভার, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এনারা কিন্তু আস্তে আস্তে সরে গেলেন মামলাটা থেকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা সরিয়েছি। কেন? বৃন্দা গ্রোভাররা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়েছিলাম কেন? ওনাকে বললাম যে সুপ্রিম কোর্টটা আপনি করতে হবে না, আপনি লোয়ার কোর্ট হাইকোর্টটা করুন, সুপ্রিম কোর্টে আমরা অন্য লয়ার অ্যাপয়েন্টমেন্ট করে নিই। তখন উনি হঠাৎ করে বলেন না করলে সব করবো, না সেন্টিমেন্টে নিয়ে উনি ছেড়ে দিয়েছিলেন। এবং তখন আমাদের বৃন্দা গ্রোভারের সঙ্গে যোগাযোগ হয়। বৃন্দা গ্রোভাররা যেদিন ছেড়েছেন, শুক্রবার দিন ছেড়েছেন, আমাদের কোনো ইনফরমেশন দেননি, কোনো মেসেজ করেছেন শুধু একটা, যখন ছেড়ে দেবেন তখন বিকালবেলা মেসেজ করে ছেড়ে দিয়েছেন। এবং তখন বেরিয়ে বিকাল 5টার পরে বেরিয়ে আমরা বিভিন্ন জায়গায় লয়ারদের সঙ্গে যোগাযোগ করে তারপরে লয়ার অ্যাপয়েন্টমেন্ট করে পরদিন আমরা লয়ার এবং লয়ার বলার সঙ্গে সঙ্গেই এবং লয়ার যাদের আমরা অ্যাপয়েন্ট করি তারাই কেসটা সম্বন্ধে ওয়াকিবহাল ছিল এবং আমাদের পরদিন কোর্টে নিয়ে গেছে। বলে আমাদের তো পড়াশোনাটা করতে হবে এবং পেপার আমরা পরদিন চেয়ে পাঠাই, সমস্ত পেপার জোগাড় করে ওদের হাতে তুলে দিই, ওরা পড়াশোনা করে আমাদের যেটুকু করার দরকার কেসটাকে আগে বাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু হঠাৎ করে বৃন্দা গ্রোভার ছেড়ে দিলেন, এর পেছনে কোনো কারণ? হ্যাঁ, এর পেছনে মেইন কারণ হচ্ছে
সিবিআইয়ের সঙ্গে উনি সেটিং ছিলেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সিবিআইয়ের সীমা পাউজে প্রথম যেদিন আমার ডিপোজিশন ছিল, সাক্ষী ছিল, সেদিন উনি ভ্রমণ দিতে আগের দিন রোববার দিন আমাদের বাড়িতে এলেন 5টার সময়। তখন বৃন্দাগোবারের যে যারা এখানকার সৌতিক ব্যানার্জি এবং অর্জুন গুপ্তু ওরাও ছিল, এলেন এবং আমাকে সাক্ষী দেওয়ার কথা বলে এবং সমন দিয়ে চলে গেলেন এবং বললেন যে উনার সিবিআই আমাকে বলল যে, এবং আমাদের লয়ারও বললো আপনাকে বাইরে পাঠানো যাবে না। এরা আমাকে একা একা ছাড়তে রাজি হয়নি বাড়ির লোক, কিন্তু পরের দিন আমাকে সিআইএসএফ দিয়ে নিয়ে গেছে ব্যারিক কর্ডন করে, এবং সিআইএসএফ কর্ডনে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এবং তারপর থেকে আমরা আর কোর্টে যেতে পারতাম না। সেখানে আমাদের একটা সন্দেহ তৈরি হচ্ছিল যে আমরা কোর্টে যেতে, সমস্ত দেশের লোক মানে সমস্ত কেসের আমাদেরই সমস্যা, আর আমরাই কোর্টে যেতে পারছি না। তখন আমরা বিভিন্ন লয়ারের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলে জানলাম যে বৃন্দাগোবার এবং সিবিআই আমাদের ভুল বোঝাচ্ছে। তারপর দিন থেকেই আমরা ঠিক করছিলাম যে আমরা লয়ার চেঞ্জ করতেই হবে আমাদের। এই লয়াররা আমাদের সঙ্গে ঠিক ভালো মতন, কেন আরও একটা উদাহরণ, আমরা কোর্টের মাধ্যমে কিছু সিবিআইকে আমাদের যে অভিযোগগুলো জানানোর জন্য বলবো ঠিক করেছিলাম, এবং চিঠিগুলো আমরা লয়ারকে পাঠাই বৃন্দাগোবারকে। তিনি থ্রু কোর্ট মাত্র একটা চিঠি দিয়েছেন, বাকি কোনো চিঠি থ্রু কোর্ট দেননি উনি। উনি বলেছেন যে আপনি হোয়াটসঅ্যাপে সিবিআইকে পাঠিয়ে দিন, আমরা কোর্টে দিয়ে দেবো, কিন্তু উনি কোর্টের মাধ্যমে সিবিআইকে বাকি যে দুটো চিঠি দেননি। আমরা বিভিন্ন অভিযোগ, বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে এক চিঠি পাঠাতাম। প্রথম চিঠিটাই শুধু উনি থ্রু কোর্ট সিবিআইকে দিয়েছেন, পরের দুটো চিঠি উনি আর দেননি। তাহলে আপনাদের বৃন্দাগোবারকে আমরা প্রথম যখন চার্জশিট বেরিয়েছে তখন নারাজি পিটিশন দিতে চেয়েছি, তখন উনি বলছেন নারাজি পিটিশন দেবেন, আপনার কি তথ্য আছে, তথ্য প্রমাণ আছে আপনাদের কাছে যে নারাজি পিটিশন দেবেন? তখন আমরা বলেছি তথ্য তো আছেই, কিন্তু প্রমাণ তো করার দায়িত্ব সিবিআইয়ের, তাই আমরা নারাজি পিটিশন দেব। কিন্তু ওনারা নারাজি পিটিশন দেখুন দিতে রাজি হননি। তাহলে পক্ষে কাজ করেছেন ওনারা, টোটালি সিবিআইয়ের পক্ষ নিয়ে কাজ করেছেন। কেন, কোন উদ্দেশ্যে, সেটা ওনারাই ভালো বলতে পারবেন, এটা আমরা জানি না। তাহলে মোটামুটি আপনারা যেটা বলেন সেই হিসেবে কিন্তু মানে একটা ভয়ঙ্কর অভিযোগ বৃন্দাগোবারের এগেনস্টে চলে যায় যে তিনি কোনোভাবে করাপ্টেড। অবশ্যই একদম অবশ্যই, corrupted। তা নাহলে উনি এরকম কাজ করবেন কেন? উনি একজন বিখ্যাত এত বড় লয়ার, এবং ওনার জুনিয়ররা কেন করবে এসব কাজ? নিশ্চয়ই স্বার্থ ছিল ওনার কোনো। গোটা শহর এবং গোটা শহরের সমস্ত মানুষ কিন্তু অভয়ার বিচারের জন্য লড়াই করছে। আপনাদের সঙ্গে আপনারা একা নন, আপনাদের সঙ্গে কিন্তু আমরাও সবাই ছিলাম, আছি এবং পরবর্তীকালেও থাকবো। কিন্তু সবথেকে বড় এখানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অভয়ার যে ডেড বডি সেটাকে তড়িঘড়ি ক্রিমেট করে দেওয়া হলো, ফলে তার থেকে আরও যে ক্লুগুলো পাওয়া যেতে পারতো সেটা আর পাওয়া গেল না। এটা কিন্তু অনেক বড় অবস্ট্যাকল। এইটাকে সরিয়ে কি আপনার মনে হয় যে এখনও পর্যন্ত এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যা দিয়ে এটা প্রমাণ করা সম্ভব যে আসল অপরাধী কারা? সিবিআই যদি চায় তো সব পারে, এখন হচ্ছে ডিজিটাল যুগ। সেদিন আমরা ওখানে পোস্টমর্টমই চাইনি, কিন্তু ওখানে আমাদের কোনো কথা শোনা হয়নি। ওই সন্দীপ ঘোষের ইনস্ট্রাকশনে ওখানে শারিফ হাসান বলে একটা ছেলে আমাদের পাহারা দিয়েছে সারাক্ষণ, আমাদের বাড়ির লোককেও ওখানে ঢুকতে দেওয়া হয়নি। সেরকম করে আমরা কোনো ডিসিশনই নিতে পারিনি। তবু আমি বলেছিলাম পোস্টমর্টম আমরা এখানে চাই না, আমরা এখান থেকে নিয়ে যাব, অন্য জায়গায় করাবো। কিন্তু আমাদের কোনো কথা না শুনে চালান ছাড়া সেই রাতে পোস্টমর্টম হয়েছে। এবং প্রথমেই তো যখন আমরা গেছি তখন 3 ঘন্টা আমাদের বাইরে বসিয়ে রেখে বিনীত গোয়েল এবং সিপি এসিপি এবং আরেকজন সোফিয়া মল্লিক ওনাদের প্রেজেন্সিতেই পরে দেখা গেছে যে সেমিনার হলের মধ্যে গিজগিজ করছে লোক, এবং দেবাশিস সোম, অভিক দে, বিরূপাক্ষ, এরা সবাই ছিল। এদেরও সবাইকে তদন্তের আওতায় আনলে তারা সেখানে কি করছিল? ওরা তো ওখানে থাকার কথা নয়। সেদিন একটা ডেড বডি পাওয়া গেছে, সেখানে বাইরের এত লোক কেন থাকবে যেখানে মা বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছে না? সেখানে বাইরের এত লোক প্রেজেন্সিতে তথ্য প্রমাণ সব লোপাটি হয়েছে। আমরা ভেবেছিলাম মানে পুলিশ তথ্য জোগাড় করছে, তথ্য জোগাড়ের বদলে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তারপরে বাকি ছিল বডিটা এভিডেন্স, সেটাও আমাকে দিয়ে জোর করে সাইন করিয়ে নিয়ে, ওর বাবাও ছিল না সেখানে, ঘুরেই দেখি আর ডেড বডি নেই। আমাদের কাছে হ্যান্ড ওভার করার নামে যেহেতু সাইন হয়ে গেছে, এখানকার এমএলএ এবং কমিশনার কমিশনার সোমনাথ দে, 17 নম্বর ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে এবং আমাদের এমএলএ নির্মল ঘোষ, ওনারা আমার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, এদের 3 জনের তৎপরতায় ডেড বডি নিয়ে আসা হয়েছে। এবং তখন আমরা মেয়ের ডেড বডি না দেখতে পেয়ে টালা থানায় চলে যাই। টালা থানায় গেলে পুলিশের ব্যবহার দেখুন একটু, এটা বলতে হবে সবাইকে, মানে অনেকে জানে না ব্যাপারটা। দরজা আমাদের গাড়ির ড্রাইভারকে নামিয়ে দেওয়া হলো গাড়ি থেকে, আর এখন অটোমেটিক গাড়ি, ব্যাস আমরা লক হয়ে গাড়ির ভিতরে আটকে গেলাম।
আর পুলিশ করলো কি, দরজার পাশে হেলান দিয়ে 15-16 জন পুলিশ প্রথমে দাঁড়িয়ে পড়লো, মানে আপনাদের গাড়ির দরজা হেলান দিয়ে? আটকে রেখে দিল দরজা আমাদের। আটকে রেখে দিল ভেতরে, বাইরে আর আমরা আসতে পারছি না। তারপরে যখন 15-16 জন থেকে 200-300-400 পুলিশ বাড়তেই থাকলো, এবং জেনারেল পাবলিক যারা উইদাউট সিভিল পাবলিক তারাও বেশ কি বলবো ক্রিমিনাল টাইপের লোকজন বাড়তেই থাকলো পরপর। এবং সেখানে সজল ঘোষ, অগ্নিমিত্র পাল, কৌস্তব বাগচি, এরা তো আইন বিশেষজ্ঞ, এরা তো জানে কি করতে হবে, কিন্তু তাদেরও কোনো সুযোগ দেওয়া হলো না যে বডিটাকে এবং তারা লাস্ট মোমেন্টে বলেছিল চলুন রাজ্যপালের কাছে যাই। এরা যখন কত কথা শুনছেন আমরা রাজ্যপালের কাছে যাই, কিন্তু ওই মুহূর্তে আমাদের এমন সাহস ছিল না যে না, আমাদের পাশের বাড়ি থেকে ফোন করা হচ্ছিল, বৌদি তোমরা কোথায়, ওকে তো শ্মশানেই নিয়ে চলে যাচ্ছে, বলছে বাবা মার পারমিশন নেওয়া হয়ে গেছে তো শ্মশানে নিয়ে চল। তখন আমি যেতে আর রাজি হইনি, অগ্নিমিত্রা দিদির হাত ধরে আমি কেঁদেছি তখন, যে দিদি সারাদিন মেয়েটাকে আমি দেখিনি, আমি এখন না গেলে শ্মশানেই নিয়ে চলে যাবে ওকে, আমাকে বাড়ি যেতে দিন। তারপর আমরা বাড়ি চলে আসি। এখানে এসে তো আমাদের মুখ দিয়ে আর আওয়াজই বেরোয়নি, কারণ আমার বাড়ির 2 কিলোমিটার ধরে পুলিশ আর পুলিশ, এত পুলিশ আমি কোনো দিন দেখিনি। তাদের কি এত তাড়া ছিল, উৎসাহ ছিল, তারা শুধু ছিল না, কি উৎসাহ ছিল সেটাও আমরা আজকে পর্যন্ত জানতে পারিনি। সিবিআই সামনে আনেনি। তারপরে সংবাদ যে আমরা যে দেহ রাখতে চেয়েছিলাম তার অনেক প্রুফ আছে। এই যে শ্মশানে যখন আমার মেয়ের দেহ দাহ করা হয়েছে, সেখানে যে ঘাটের যে স্লিপ কাটতে হয়, স্লিপে বাড়ির লোকের বা একটা সই থাকবে, সেখানে আমরা সই করিনি, সঞ্জীব মুখার্জি বলে আমরা একজন সই শ্মশানে করেছে। যাওয়ার আগেই সবকিছু এবং হয়ে গেছে এবং ওখানে। সোমনাথ দে, এরা দুজন মিলে সব সই সাবত করেছে। এবং 3টে বডি ছিল, 3টে বডিকে পার করে যেখানে যেখানে কাউকে মানে নো ম্যানস ল্যান্ড, যেটা শ্মশানের যেমন চুল্লির সামনে, সেখানে আমার মেয়েকে শুইয়ে যে ক্রিয়কর্মগুলো করা হয় সেগুলো ক্রিয়কর্ম বলতে ওই শুধু মুখে আমি আগুনটাই দিয়েছি, এটাই করে। ক্রিয়কর্ম যেটুকু করা সম্ভব করে সঙ্গে সঙ্গে চুল্লিতে ঢুকিয়ে দিলে ব্যাস সব পুলিশের কাজ শেষ। পুলিশের কাজও শেষ। তখন এবং আমাদের নেতাদের- লোকাল এমএলএ, তখন আমাদের এই এক্স যে সঞ্জীব কমিশনার মুখার্জির পিঠ সঞ্জীব চাপড়ে মুখার্জি বাহবা পিঠ দিচ্ছেন। চাপড়ে ওয়েল ডান বয় এগুলো বলছিলেন। তাহলে কি এটা এমন থেকে কি জিদ করে প্রমাণ জয় করে হয়? নিয়েছে? এটা থেকে প্রমাণ হয় না যে ওনার কাছে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা উনি সঠিকভাবে পালন করেছেন। এখানে কোনো কি গেম হচ্ছিল যে ওয়েল ডান বয় বলছেন? মনে তো হচ্ছিল এখানে কেন আমার মেয়ের ডেড বডিটা নিয়ে কোনো গেম খেলা হচ্ছিল। তার মানে এখানে রাজ্য সরকার একেবারে সরাসরি এই অপরাধের সঙ্গে যুক্ত, আপনারা সেটা মনে করছেন? একদম। অবশ্যই, রাজ্য সরকার যদি থেকে- প্রথম মানে আমার মেয়ের যে ঘটনা ঘটেছে সেটা একটা যে সরকারি কর্মচারী, এটাই মনে করা রাজ্য হয় সরকারি কর্মচারী কিন্তু আমার মেয়ে, রাজ্যের সরকারি এবং কর্মচারী এবং ছাত্রী, কর্তব্যরত ডক্টর, সেটাই মনে করা হয়নি। রাস্তার কুকুর বেড়াল যে মানে মরে গেলে যেমন একটা ফেলে দিতে পারলে বাঁচি, ওনাদেরও সেরকম একটা ইয়ে ছিল, দাহ করে দিতে পারলে বাঁচি, এরকমই একটা মনোবৃত্তি ছিল আমাদের মনে হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন ওনার হাতে যদি ক্ষমতা থাকতো তো উনি নাকি ফাঁসি দিয়েই দিতেন। হ্যাঁ, ফাঁসি তো তার দিয়েছে। মানে কি মুখ্যমন্ত্রীর কথাই আমাদের রাজ্যটা চলে, মুখ্যমন্ত্রী যা চাইবেন তাই হবে। তার মানে আমার মেয়েটার যে মৃত্যু হয়েছে তা মুখ্যমন্ত্রীর কথাতেই হয়েছে, ওনার কথাতেই সেটা স্পষ্ট। এবং রাত্রি 2টো পর্যন্ত উনি সেদিন 9 তারিখ রাত্রি 2টো পর্যন্ত এই ব্যাপারটা মনিটর করেছেন এবং সিপির সঙ্গে অনেকবার কথা বলেছেন। এবং উনি যতক্ষণ আমাদের সঙ্গে না কথা বলেছেন, সিপির সঙ্গে কথা না বলেছেন, আমাদের সঙ্গে কথা না আমরা যতক্ষণ কথা না বলেছি, ততক্ষণ আমাদের মেয়ের মুখ দেখতে মেয়েকে দেওয়া মুখ হয়নি। দেখতে দেওয়া হয়নি। তো এই অভিযোগ ওনার বিরুদ্ধে আমরা করছি। তার মানে আপনি এই যে উনি মনিটর করেছেন কথাটা বলেছেন, তাহলে আপনি সেটা বলতে চাইছেন যে উনি আপনাদের মেয়ের হত্যাকাণ্ডের মনিটরটা করেছেন, মানে কিভাবে হত্যাকাণ্ড করা হয়, আপনি কিন্তু এটা অভিযোগ করছেন। তাহলে হ্যাঁ, অবশ্যই এটা এই অভিযোগ প্রথম থেকে আমরা করে আসছি। মানে মুখ্যমন্ত্রীকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বলছেন? হ্যাঁ, উনি ওনার ইনস্ট্রাকশনে সব কাজ হয়েছে। না হলে সন্দীপ ঘোষ যখন চাকরি ছেড়ে দিল, সেই প্রাইম Resign পোস্ট কি দিল। করে পেয়ে গেল? এটাও তো একটা কনস্পিরেসি। ওর যেহেতু উনি ওকে মানে তোমার চাকরি ছাড়তে হবে না, তুমি নিয়ে ন্যাশনাল মেডিকেল চলে যাও, কি ছেলে খেলা নাকি? সন্দীপ ঘোষ এমন কি প্রশাসক যে ও না থাকলে ওনার বিশাল সর্বনাশ। অভিজ্ঞ এখনো স্বাস্থ্য দপ্তরের মাথায় বসে আছে। MCI যারা ক্রিমিনাল, যারা যাদের আমার এগেইনস্টে মেয়ের, ক্রিমিনাল অফেন্স হ্যাঁ, তারা যারা সেমিনার হলে তাদের দেখা গেছে, সেই অভিজ্ঞ বিরূপাক্ষ অভিজ্ঞ তো এখন স্বাস্থ্য দপ্তরের মাথায় বসে আছে। এগুলো উনি কেন করছেন?